হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেজাল্ট গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য আমরা যে সায়েন্সের মক টেস্টের সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার 32 নাম্বার মক টেস্ট। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যদি কোনো বস্তুর ভর দ্বিগুণ করা হয় এবং বেগ অপরিবর্তিত থাকে তাহলে গতিশক্তি কী হবে। দেখো সবার প্রথমে তো গতিশক্তির ফর্মুলা আমাদেরকে জানতে হবে। গতিশক্তির ফর্মুলা হয়ে থাকে হাফ এমভি স্কোয়ার। আচ্ছা, এবার এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা দুটো গতিশক্তির মধ্যে কম্পেয়ার করব। প্রথম অবস্থায় যখন কোনো রকম চেঞ্জ হয়নি তখন আমরা তার ভর ধরে নিলাম, মাস ধরে নিলাম 1 কেজি, ঠিক আছে, আর ভেলোসিটি ধরে নিলাম 1 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে আমাদের ফর্মুলাতে কি বসাতে হবে, এটা আমাদের প্রথম যে ফর্মুলাটা হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এম এর জায়গায় 1 লিখতে হবে, আর ভেলোসিটি 1 স্কোয়ার করলে একই আসে আমরা জানি। তো আলটিমেটলি কিন্তু আমাদের উত্তর আসছে হাফ, ঠিক আছে, হাফ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের গতিশক্তি, মানে হাফ জুল কিন্তু আমাদের গতিশক্তি আসছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, কোশ্চেন অনুযায়ী কিন্তু বলেছে যে ভর যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ আমরা এবার কি করব, আমরা এবার এই যে মাস আছে এটাকে 2 করে নেব, কিন্তু যে বেগ সেটাকে কিন্তু আমরা কি করব, ভেলোসিটিকে কিন্তু আমরা একই রাখবো। এবার যদি আমরা ফর্মুলাতে ফেলি তাহলে কি হবে, হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2 ইন্টু কী হবে, এখানে কিন্তু আমাদের 1 স্কোয়ার করতে হবে, আর 1 স্কোয়ার করলে আমরা জানি কি পাবো, 1 স্কোয়ার করলে তো আমরা একই পাবো। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 1 হবে, এটার সাথে এটা কেটে যাবে, তো আলটিমেটলি কী হবে, আলটিমেটলি কিন্তু তোমার হচ্ছে 1 হয়ে গেল, ঠিক আছে। তো আগে আমরা কত পেয়েছিলাম, 1 জুল, আগে আমরা পেয়েছিলাম হাফ জুল, এখন বর্তমানে পেয়েছি কিন্তু 1 জুল। তাহলে গতিশক্তি কী হবে, গতিশক্তি কিন্তু আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গতিশক্তি দ্বিগুণ হবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে বেগের একক কী। তো দেখো বেগ মানে কি, বেগ মানে আমরা স্পিড বলতে পারি, স্পিড, ঠিক আছে, স্পিড, বা আমরা বলতে পারি দেখো স্পিড, বা এক্ষেত্রে কিন্তু ভেলোসিটি, ঠিক আছে। যদিও এই দুটোর যে মানে সেটা কিন্তু একটু আলাদা হয়, দুটো কিন্তু আলাদা আলাদা স্কেলার রাশি। এটা কিন্তু তোমার হচ্ছে স্কেলার রাশি হয়, আর এটা কিন্তু ভেক্টর রাশি হয়। দুটো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুটো আলাদা হলেও দুটোর যে ইউনিট সেটা কিন্তু একই হয়, বা এককটা কিন্তু একই হয়। সেটা কি, বেগের একক কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে যায়, ঠিক আছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 3 নাম্বার কোশ্চেন কি বলেছে, দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে। দেখো নিউমেরিক্যালটা কি বলছে, যে একটি 4 ওহম রোধে 3 অ্যাম্পিয়ার কারেন্ট 5 সেকেন্ড ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ কত। তো এটাকে আমরা করার চেষ্টা করব। দেখো ইলেকট্রিসিটির ফলে যে তাপ উৎপন্ন হয় সেটার ফর্মুলা কি, সেটার ফর্মুলা কিন্তু H = I²RT, ঠিক আছে। আচ্ছা আই মানে কি, আই মানে হচ্ছে আমাদের কারেন্ট। তো কারেন্ট কত বলেছে, কারেন্ট কিন্তু বলেছে 3 অ্যাম্পিয়ার, তো এটাকে স্কোয়ার করতে হবে। আচ্ছা রোধ কত, রোধ হচ্ছে 4, আর টি কত, এটা কিন্তু 5 সেকেন্ড বলেই দিয়েছে। তো আলটিমেটলি কত হচ্ছে, 9 গুণ 4 গুণ 5, তো কত হচ্ছে 4 5 20, আর 20 ইন্টু 9 করলে হয় কিন্তু তোমার 180। আচ্ছা তাপমাত্রা কিসে মাপা হবে বলো, তাপমাত্রা কিন্তু জুলে মাপা হবে বলেই দিয়েছে। তো 180 জুল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো দেখি আমাদের এখানে দেখো, আমাদের কিন্তু যে এখানে আমি করেও দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। তো ফর্মুলা কিন্তু দেখো, ফর্মুলা অনুযায়ী কিন্তু এটাকে স্কোয়ার ধরে নাও, ঠিক আছে। তো 180 জুলি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার বেরিয়েছে। তো আমাদের অঙ্কর যে পদ্ধতি সেটা কিন্তু ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে শব্দ তরঙ্গ কেমন তরঙ্গ। তো এই কোশ্চেনটা তো এতদিনে তোমাদের মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা। শব্দ কিন্তু এক প্রকারের অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু লংডিটিউডানাল ওয়েভস বলা হয়। কি বলা হয়, লংডিটিউডানাল ওয়েভস, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তির্যক তরঙ্গ কোনটা, তির্যক তরঙ্গ কিন্তু হচ্ছে আলো, ঠিক আছে। আলো কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হয়ে যায়, ঠিক আছে, বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যেও পড়ে। লংডিটিউডানাল যে ওয়েভগুলো হয়, সেই লংডিটিউডানাল ওয়েভগুলোর সবথেকে বড় যে বৈশিষ্ট্য সেটা কি, সেটা কিন্তু এরা কিন্তু মিডিয়াম ছাড়া চলাচল করতে পারে না। আর যেগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয় যেমন আলো, এটা কিন্তু মিডিয়াম লাগে না, এটা কিন্তু শূন্য মাধ্যমেও চলাচল করতে পারে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে 50 হার্টজ ফ্রিকোয়েন্সির তরঙ্গের সময়কাল কত। দেখো যখন তোমাদেরকে কম্পাঙ্ক দিয়ে দেবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে, আর কি বের করতে বলবে, আর তরঙ্গের সময়কাল, তরঙ্গের সময়কালকে টাইম পিরিয়ড বলা হয় বা টি বলা হয়। এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, দেখো টাইম পিরিয়ড বের করতে গেলে আমাদেরকে 1/ফ্রিকোয়েন্সি করতে হয়। তো দেখো এক্ষেত্রে আমাদের 1 আর নিচে কত দিতে হবে, 50। তো এটাকে যদি আমরা ডেসিমেলে আনি তাহলে কি করতে হবে, মনে করো এখানে 0.0 দিয়ে এখানে একটা 0 আনতে হবে, এখানে আর একটা 0 দিয়ে কি করতে হবে, এখানে আর একটা 0 দিয়ে এখানে আর একটা 0 আনতে হবে, তারপর 50 দুগুণে কিন্তু 100। তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত পাচ্ছি, আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু পাচ্ছি 0.02 সেকেন্ড, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এবার দেখো কোথায় আছে, এটা কিন্তু তোমার অপশান নাম্বার যে এ এখানে আছে, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তোমরা চাইলে এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা খাতায় নোট ডাউন করতে পারো।
নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে। দেখো এখানে আমাদের অ্যান্সার যেটা আছে, অ্যান্সারও কিন্তু কত বেরোচ্ছে, অ্যান্সারও কিন্তু 0.02 বেরোচ্ছে। ঠিক আছে, যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকবার বলছি। দেখো যখন ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, ঠিক আছে, মনে করো ফ্রিকোয়েন্সি দিয়েছে 50 হার্জ আর তরঙ্গের সময়কালকে টাইম পিরিয়ড বলা হয়। যখন টাইম পিরিয়ড বের করতে বলে তখন একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা হচ্ছে যে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। আচ্ছা এবার কী করতে হবে, এবার মনে করো 1/ফ্রিকোয়েন্সি মানে তো 1/50 হলো। আচ্ছা এবার কী করতে হবে, এবার এটাকে ভাগ করতে হবে, ডেসিমেলে আনতে হবে। তো 0.0 দিয়ে একটা জিরো আনলাম, তাও কিন্তু দেখো হচ্ছে না। আর একটা জিরো দিয়ে এখানে আর একটা জিরো আনবো, তারপর 2 দিয়ে 50 দুগুণে 100 করলে কিন্তু আমাদের 0.02 সেকেন্ড বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে যে একটি উত্তল লেন্সের ফোকাল দৈর্ঘ্য যদি 0.2 মিটার হয় তাহলে এর শক্তি কত। দেখো এখানে কিন্তু কি দিয়ে দিয়েছে, এখানে শক্তি মানে কিন্তু আমাদের এখানে বুঝে নিতে হবে এটার যে পাওয়ার কত, আর ফোকাল লেন্থ কত বলেছে, এফ ইকুয়ালস টু কিন্তু 0.2 মিটার বলেছে। আচ্ছা আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে ফোকাল লেন্থকে কিন্তু মিটারেই রাখতে হয়। তো আমাদের ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা কিন্তু হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু কী হয় না, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/ফোকাল লেন্থ হয়। এখানে এফ ফর কিন্তু ফোকাল লেন্থ, আমি এখানে লিখেও দিচ্ছি এফ ফর কিন্তু হচ্ছে ফোকাল লেন্থ। তো আলটিমেটলি 1/f কিন্তু হচ্ছে। তো যদি ডেটাকে পুট করো তাহলে কত হচ্ছে 1/0.2। ঠিক আছে, আর ফোকাল লেন্থ, হ্যাঁ দেখো ফোকাল লেন্থ কিন্তু মিটারে আমাদেরকে ক্যালকুলেশন করতে হতো, অন্যান্য সময় দেখেছি আমরা সেন্টিমিটারে থাকতো, আমাদের মিটারে কনভার্ট করে নিতে হতো, কিন্তু এখানে একদম ডাইরেক্ট মিটারেই আছে। তো পয়েন্টটা তুলে দাও, পয়েন্ট তুলে দিলে কত হচ্ছে, ওপরে 10, 2 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে 5 ডায়াপ্টার, কারণ লেন্সের যে পাওয়ারের ইউনিট সেটা কিন্তু ডায়াপ্টারে প্রকাশ করা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে +5D, কারণ উত্তল লেন্স বলেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে +5D। ঠিক আছে, বা 5 ডায়াপ্টার। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে 10 ওহম রোধ 20 ওহম রোধে ক্রমিকভাবে যুক্ত করলে মোট রোধ সংখ্যা কত। দেখো এক্ষেত্রে যে ক্রমিকভাবে বলেছে না, ক্রমিক মানে কি, ক্রমিক মানে কিন্তু বলেছে সিরিজে যোগ করো, বা এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে শ্রেণীতে যোগ করো। ঠিক আছে, আচ্ছা শ্রেণীতে যোগ করতে গেলে ফর্মুলা কি, ঠিক আছে, আমাদেরকে যদি শ্রেণী বের করতে হয় সেক্ষেত্রে কিন্তু যতগুলো রোধ থাকে সেগুলোকে জাস্ট আমাদের যোগ করে দিতে হয়। তো এক্ষেত্রে দুটো রোধ আছে, কি বলেছে, একটা বলেছে 10 আর একটা কত বলেছে 20। তো আলটিমেটলি আমাদের কত হবে, আলটিমেটলি কিন্তু ইকুইভ্যালেন্ট রোধের ইকুইভ্যালেন্ট বের করলে 30 ওহম আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কোথায় আছে, এটা কিন্তু যে অপশান নাম্বার সি এখানে আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে একটি বৈদ্যুতিক বাল্বে শক্তির অপচয় নির্ভর করে কিসের ওপর। মানে কোনো একটা বৈদ্যুতিক বাল্বে যদি এনার্জির যে অপচয় সেটা যদি হয় তাহলে সেটা কিভাবে হতে পারে। ঠিক আছে, একটা রোধের মাধ্যমে হতে পারে, একটা ভোল্টেজে হতে পারে, নাকি উভয় এ ও বিতে হতে পারে, নাকি কারেন্টের তাপমাত্রাতে। দেখো বৈদ্যুতিক বাল্বে যদি শক্তির বা এনার্জির অপচয় হয় সেক্ষেত্রে কিন্তু সেটা তার রোধ বা ভোল্টেজের ওপরে ডিপেন্ড করে থাকবে। ঠিক আছে, এই দুটোর ওপরে কিন্তু ডিপেন্ড করে থাকবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এ এবং বি উভয়ই। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করা যায় কোনটা দিয়ে, ডান হাত নিয়ম দিয়ে, বাঁ হাত নিয়ম দিয়ে, অ্যাম্পিয়ারের নিয়মে, নাকি লেন্সের নিয়মে। দেখো এক্ষেত্রে বলে রাখি, এই যে ডান হাত আর বাম হাত দেখছো দুটোই কিন্তু কার, দুটোই কিন্তু ফ্লেমিংয়ের। ঠিক আছে, ফ্লেমিংয়ের যে ডান হস্ত আর বাম হস্ত নিয়ম আছে সেটার কথাই কিন্তু এখানে বলেছে। ঠিক আছে, দেখো যে চৌম্বক ক্ষেত্র মানে কি, চৌম্বক ক্ষেত্র মানে কিন্তু হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্ধারণ করার জন্য কিন্তু আমাদের ফ্লেমিংয়ের যে ডান হস্ত নিয়ম আছে বা ডান হাত নিয়ম আছে সেটাকে কিন্তু ব্যবহার করতে হয়। তাই এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, কেমিস্ট্রি থেকে কোশ্চেন করেছে যে নিম্নলিখিত কোন যৌগে কার্বন নেই। ঠিক আছে, তো এর মধ্যে কার্বন নেই কোনটার মধ্যে, দেখো CO2 এর মধ্যে কার্বন আছে, Na2CO3 এর মধ্যেও কার্বন আছে। ঠিক আছে, CO2 মানে কি, CO2 মানে আমরা জানি এটা কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আমি এখানে লিখলাম এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আমরা এবারে যৌগগুলোর নামও জেনে নেবো। আচ্ছা Na2CO3 মানে কি, Na2CO3 মানে কিন্তু হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, এখানে একটু জায়গা ছোট, একটুখানি তোমার হচ্ছে অ্যাডজাস্ট করবে, এটা কিন্তু হয়ে যাচ্ছে সোডিয়াম কার্বনেট। আচ্ছা HCl মানে কি, HCl মানে কিন্তু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর CH4 মানে কি, CH4 মানে কিন্তু হচ্ছে মিথেন। তো দেখো এর মধ্যে কিন্তু এটাতেও কার্বন আছে, এটাতেও কার্বন আছে, এটাতেও কার্বন আছে, একমাত্র কার্বন নেই কিন্তু যেটা HCl। এখানে কি আছে, এখানে কিন্তু হাইড্রোজেন আর ক্লোরিন আছে, তাই এটার মধ্যে কিন্তু কার্বন নেই কোনো রকম। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 11তম কোশ্চেন কি বলেছে যে pH = 1 হলে দ্রবণটি কেমন হবে। কোনো একটা দ্রবণ আছে, সেই দ্রবণের যে pH এর মান সেটা যদি
এক হয় তাহলে দ্রবণটা কেমন হবে? দ্রবণটা কি অ্যাসিডিক হবে নাকি দ্রবণটা বেসিক হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা জানি যে কোনো দ্রবণের পিএইচের মান যদি 7-এর কম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কেমন হয়? সেটা কিন্তু অ্যাসিডিক হয়ে যায়। তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কি হবে না শক্তিশালী অম্ল হবে, ঠিক আছে? মানে একদম কিন্তু তোমার পাওয়ারফুল হবে। যত আমরা 7-এর কমের দিকে আসবো তত কিন্তু অ্যাসিডিটি বাড়বে, ঠিক আছে? অ্যাসিডের যে পাওয়ার সেটাও কিন্তু বাড়বে। নেক্সট দেখব আজকের 12তম কোশ্চেন কী বলেছে, হাইড্রোজেন গ্যাসের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবহার করা হয় কোথায়? দেখো এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে। একটা খাদ্য সংরক্ষণে, একটা সার তৈরিতে, একটা গ্যাস বেলুনে, নাকি রকেট জ্বালানি হিসেবে? দেখো যে হাইড্রোজেন গ্যাস আছে সেখানে কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয় এটার রকেট জ্বালানিতে, ঠিক আছে? রকেটে কী করা হয়? রকেটে কিন্তু যে লিকুইড হাইড্রোজেন আছে সেই লিকুইড হাইড্রোজেনকে কিন্তু ফিউল হিসেবে কাজে লাগানো হয়, ঠিক আছে? তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কোন কোন উপাদান বিদ্যুৎ পরিবাহিত করে না? তো নিম্নলিখিত 4টে অপশান আছে, নিম্নলিখিত 4টে অপশানের মধ্যে থেকে কোনটা বিদ্যুৎ পরিবহন করে না? তামা, লোহা, রাবার নাকি অ্যালুমিনিয়াম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাবার। রাবার কি একটা ইনসুলেটর, অর্থাৎ এটা কি করে না, না এটা কিন্তু কোনো রকমভাবে বিদ্যুৎ পরিবহন করে না। তামাও করে, লোহাও করে, অ্যালুমিনিয়ামও করে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 14 নম্বর কোশ্চেন কী বলেছে যে অক্সিজেন গ্যাসের পারমাণবিক সংখ্যা কত? দেখো অক্সিজেন গ্যাসের সবার প্রথম মনে রাখতে হবে যে অক্সিজেন কত নাম্বার গ্রুপে থাকে। দেখো অক্সিজেন কিন্তু যে গ্রুপ নাম্বার আমাদের 16 সেখানে থাকে। এই গ্রুপটাকে কি বলে? এই গ্রুপটাকে কিন্তু চ্যালকোজেন গ্রুপ বলে, ঠিক আছে? কি বলে না চ্যালকোজেন গ্রুপ বলে। অক্সিজেনের যে পারমাণবিক নাম্বার সেটা কত? সেটা কিন্তু হয়ে যাচ্ছে 8, ঠিক আছে? আর এর মলিকিউলার মাস কিন্তু হচ্ছে 16। তো আমাদের পারমাণবিক সংখ্যা জিজ্ঞাসা করেছে, তো 8 কিন্তু সঠিক অ্যান্সার হবে। 6 কে আছে? 6 কিন্তু আছে আমাদের কার্বন, 7 কে আছে? 7 কিন্তু আছে নাইট্রোজেন, আর 9 কে আছে? 9 কিন্তু আছে ফ্লুরিন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে 1 গ্রাম, দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে যে 1 মোল CH4 এর ভর কত গ্রাম? তো CH4 মানে সবার প্রথম জানতে হবে CH4 মানে কিন্তু হচ্ছে মিথেন, ঠিক আছে? আচ্ছা মিথেনের কি আছে? CH4। তো ভর জিজ্ঞাসা করেছে, দেখো কি কি আছে এখানে? কার্বন আছে আর হাইড্রোজেন আছে। কার্বন কতগুলো আছে? একটা আছে। হাইড্রোজেন কতগুলো আছে? 4টে আছে। আচ্ছা আমাদের কিন্তু সবার প্রথমে জানতে হবে যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের কিন্তু 1। আর কার্বনের পারমাণবিক ভর কত? 12। আর হাইড্রোজেনের কিন্তু একই। আচ্ছা তাহলে এক্ষেত্রে একটা কার্বন আছে মানে এর পারমাণবিক ভর 12। আর এক্ষেত্রে হাইড্রোজেন 4টে আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভরও 1, পারমাণবিক সংখ্যাও 1। তো এক্ষেত্রে তাহলে কত হবে? এক্ষেত্রে 4 গুণ 1 মানে কতগুলো হবে? মানে এখানে 4ই হবে, আর এখানে কিন্তু 12 হবে। তো আলটিমেটলি যে মিথেন আছে সেই মিথেনের আমাদের যে ভর সেটা কত হবে? সেটা কিন্তু 16 গ্রাম হয়ে যাবে। এখানে কিন্তু ব্র্যাকেটে দিয়েও দিয়েছে ভরগুলো, কপাল ভালো থাকলে কিন্তু এরকম ভরগুলো তোমাদেরকে দিয়ে দেবে। তো দেখো আমরা যে প্রসেসটা দেখবো সেই প্রসেসেও কিন্তু এভাবে অঙ্কটা করেছে, দেখো এই যে এখানে করা আছে কিন্তু। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে যে 1 মোল CH4 এ কতটা ভর আছে, এটার ভর কিন্তু হচ্ছে 16 গ্রাম। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, কোন যৌগে আয়নিক বন্ধন পাওয়া যায়? দেখো আয়নিক বন্ধন মানে কি? আয়নিক বন্ধন মানে কিন্তু সেখানে একটা নন মেটাল থাকবে, অর্থাৎ একটা অধাতু থাকবে, ঠিক আছে? এখানে আমি লিখছি একটা থাকবে কি না একটা অধাতু থাকবে, আর একটা কি থাকবে না আর একটা কিন্তু ধাতু থাকবে। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে NaCl। এক্ষেত্রে Naটা কি? Naটা কিন্তু হচ্ছে একটা মেটাল, সোডিয়াম একটা মেটাল, আর Cl মানে ক্লোরিন, এটা কিন্তু একটা নন মেটাল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 17তম কোশ্চেন যে দ্রবণের ঘনত্ব কমানোর প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন, পাতন, মিশ্রণ নাকি পাতলা করা? তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এটার যে অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো বায়োলজি থেকে, উদ্ভিদের খাদ্য পরিবহন করে কোন কলা? তো দেখো ফুড ফর কি বলেছিলাম যে জল মানে জাইলেম, আর ফুড মানে কি? ফুড মানে কিন্তু হচ্ছে ফ্লোয়েম। তো সঠিক অ্যান্সার কিন্তু আমার হয়ে যাবে ফ্লোয়েম, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? হিমোগ্লোবিনে আমরা জানি হিমোগ্লোবিনে কিন্তু লোহা থাকে, ঠিক আছে? বা আয়রন থাকে, আমরা এক কথায় বলতে পারি হিমোগ্লোবিনে কিন্তু আয়রন থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন যে মানবদেহে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশটা? মস্তিষ্কের কর্টেক্স, মেডুলা অবলঙ্গাটা, সেরিবেলাম নাকি হাইপোথ্যালামাস? দেখো শ্বাস প্রশ্বাস যেহেতু একটা ইনভলেন্টারি অ্যাকশন, এটা কিন্তু মেডুলা অবলঙ্গাটা দ্বারা নির্ধারণ করা হয়, ঠিক আছে? তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে।
যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, রক্তের সাদা কণিকা বা ডাব্লিউবিসি এর কাজ কি? তো আমরা সকলেই জানি যে শ্বেত রক্ত কণিকা থাকে, তার কাজ কি? রোধ প্রতিরোধ করা কিন্তু এটার প্রথম কাজ। নেক্সট প্রশ্ন দেখব, 22তম কোশ্চেন কি বলেছে, যে পেনিসিলিন আবিষ্কার করে কে? তো সঠিক অ্যান্সার কী হবে? পেনিসিলিন কিন্তু আবিষ্কার করে লুই পাস্তুর। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। সরি ভুল বলা হয়ে গেল, পেনিসিলিন আবিষ্কার করে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদের শ্বাসক্রিয়ায় কোন গ্যাস অংশগ্রহণ করে? তো দেখো, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা জানি কি, উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আর মানুষের ক্ষেত্রে অক্সিজেন। নেক্সট দেখব, দেখো এক্ষেত্রে কি বলেছে, উদ্ভিদের শ্বাসক্রিয়ায় কোন গ্যাস গ্রহণ হয়? দেখো কোন গ্যাস গ্রহণ হয়, এখানে আমাদের যে অপশানটা আছে সেটা কিন্তু এখানে ভুল আছে। ঠিক আছে, মানে যেটা অ্যান্সার করা আছে সেটা কিন্তু ভুল আছে। শ্বাসক্রিয়ায়, উদ্ভিদের শ্বাসক্রিয়ায় কী হয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা হয় আর অক্সিজেন কিন্তু ত্যাগ করা হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। নাইট ব্লাইন্ডনেস কোন বা রাত কানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? এটা কিন্তু ভিটামিন বি1 অভাবে কিন্তু বেরিবেরি রোগটা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, ডিএনএ ও আরএনএর মধ্যে প্রধান পার্থক্য কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আরএনএ একক শৃঙ্খলিত এবং ডিএনএ কিন্তু দ্বিশৃঙ্খলিত। ঠিক আছে, এটাই কিন্তু ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। তো আজকে এই অবধি ছিল। ঠিক আছে, তো দেখো আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।